এই ঝুমুর নিয়ে আমার চর্চা বলুন না যাই বলুন, জীবনযাপন বলুন, শুরু করেছিলাম। তখন অত্যন্ত গোপনে, অত্যন্ত সংগোপনে, লজ্জিত ভাবে, অনেক সংকোচের সঙ্গে এই পথে আমি আগাই। খুঁজতে খুঁজতে ঝুমুরের বড় ব্যথা লাগতো যে ঝুমুরকে সবাই অশ্লীল সঙ্গীত বলছে, খারাপ বলছে, এটা শিক্ষিত জনের নয়। কিন্তু আমার বাড়ির পাশে এক বুড়া ছিল, লালু বুড়া তার নাম। সারাদিন লাঙ্গল নিয়ে সে মাঠে থাকতো। সন্ধ্যা যখন হতো কাঁধে লাঙ্গল নিয়ে আসে, তার দেওয়ালের পাশে এক পিঢ়া ছিল, কুড়ির পিঢ়া যাকে বলে, সেইখানে বসে গালে হাত নিয়ে ও নাগারে ঝুমুর গাইতো 1 ঘন্টা 2 ঘন্টা। কি গান সেগুলো? ওই ভাদরিয়া, যেগুলা 1 কলির 2 কলি, 1 পদ 2 পদের 3 পদের ছিল। আমি পাশের বাড়ি হওয়ায় আমি তখন ক্লাস 5, 6 কি 7 এর ছাত্র। আমি অদ্ভুত ভাবে আমার গানে আসে সেই সব গান আসতো। আসেছিল ঝুরা রাজা, খাইয়ে গেল মহুল ভাজা, রাজা হে গামছাটি দিয়ে রাখো বাংলা। কি আমি বললাম, এই গানগুলো তো অশ্লীল নয়, আরে এ তো সুন্দর পদ, এ তো কবিতা, এরাও তো কবি, এরাও তো শিল্পী। এই জায়গা থেকে আমার নিজের ভিতরে একটা, আমি আমার মনের মধ্যে একটা ভাবলাম আমি যে এইগুলো, এই বুড়া মরে গেলে তো বিলুপ্ত হয়ে যাবে, তাইলে আমি গোপনে গানগুলো লিখে রাখি। আমি তাই করলাম। প্রতিদিন ও যখন পরিপীড়াতে বসে গাইতো, আমি লিখতে শুরু করলাম এই গান। এইভাবে আমার ঝুমুরের পথে যাত্রা, ঝুমুর অনুসন্ধান, ঝুমুরকে সংগ্রহ, এই কাজ দীর্ঘদিন থেকে করছি। এবং তার ফলস্বরূপ বেশ কিছু পুঁথি বই বার করার, বই না, সেই গানগুলোকে আমি মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি শুধু প্রাসঙ্গিক হিসাবে এই কথা বললাম যে আমাদের জীবনের সঙ্গে ঝুমুরের যোগ কি। গোপাল তাই বলেছেন, আমাদের মানুষ ইচ্ছা করলে ঝুমুর ছাড়তে পারবে না, যতই অশ্লীল বলা হোক, প্রাপ্ত বলা হোক। ব্যাপারটা হচ্ছে কি, যে এখনো পর্যন্ত কিন্তু আমাদের ভিতরে পরিষ্কার একটা ধারণা আছে যে ঝুমুর একটি লোকসঙ্গীত বা আঞ্চলিক সঙ্গীত। এর পরিচয় আমরা কিন্তু এইটুকুই জানি। আমাদের পূর্বজ অধ্যাপক সুবোধ বসু রায়, ডক্টর প্রসিদ্ধ প্রসাদ মাহাতো, ডক্টর বঙ্কিম মাহাতো, ভরনাথ চট্টোপাধ্যায় সব অনেকেই ঝুমুরের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, মন্তব্য করেছেন, গবেষণা করেছেন। কিন্তু আমার মনে হয় যে এই কথা শেষ নয়। দয়াময়বাবু বাংলা বিভাগের তিনি প্রধান, তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গেই বলেছেন যে আমরা ঝুমুরকে, ঝুমুরের ইতিহাসকে আমরা যেটুকু পাচ্ছি বাংলা তথা ভারতীয় সঙ্গীত এবং সাহিত্যের সঙ্গে, আমাদের ভারতবর্ষের সঙ্গীতে ঝুমুরের যেটুকু ইতিহাস পাচ্ছি, অনুসন্ধান পাচ্ছি। সুভাষদা খুব সুন্দর তার উল্লেখ করেছেন, মধ্যযুগের বাংলা সাহিত্যের ঝুমুরি কথা, ঝুমুর শব্দের বহু উল্লেখ আছে। এবং হরেকৃষ্ণ মুখোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে শ্রীকৃষ্ণ কীর্তন ঝুমুরে উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ঝুমুরে বিদ্যাপতি পদও তাই। কিন্তু আমাদের ঝুমুরের ইতিহাস কি এটুকুই? আমি ঝুমুরকে খুঁজতে খুঁজতে বাঘমুন্ডি গেছি। একদমই নিরক্ষর, অত্যন্ত সাধারণ গায়ের মানুষ, সে গাইছে 1 তরুবর 3টি শাখা, পঞ্চকোঠে পত্র আছে লেখা, 3 পুর ছায়া বেবিয়া। আমি বললাম, আরে বাবা, এ তো দেখছি কায়া তরুবর পঞ্চবিড়াল, চঞ্চল চিয়ে বৈঠকা। এ তো চর্যাপদের বক্তব্য। এই দেহকে কায়া তরুবর, তরুবরের সঙ্গে তুলনা, 1 তরুবর 3টি শাখা, পঞ্চকোঠে পত্র আছে লেখা। এই কি করে এই সংযোগ সম্ভব? এইটা এই বক্তব্যের, এই দর্শনের, এই আধ্যাত্মিক, এই সহজিয়া মত পথের, তাহলে কোথাও কি কোনো যোগসূত্র আছে আমাদের ঝুমুরের সঙ্গে? এই অনুসন্ধান থেকে আমি আরো
গভীরভাবে চর্চা করার চেষ্টা করেছি। তার ফলশ্রুতি স্বরূপ আমার ঝুমুর চর্যাপদ বলে একটি বিশেষ গ্রন্থ, যেখানে আমি দেখানোর চেষ্টা করেছি চর্যাপদে বহু রাগ উল্লেখ আছে। আপনারা সবাই জানেন গৌড়া বা গৌড়া, আমাদের ঝুমুরে এখনো আছে গাঢ়য়া। গাঢ়য়ারে গাঢ়য়া সুর আজ পর্যন্ত বাংলা সাহিত্য, সঙ্গীত, ভাষা চর্চা বা চর্যাপদ সম্বন্ধে যেটুকু গবেষণা হয়েছে দেশে বিদেশে, চর্যাপদের সুর, তার তাল, বাদ্য সম্বন্ধে কেউ কোনো উচ্চবাচ্য করতে পারেনি, একদম না। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, চর্যাপদের সেই সুর, সেই তাল, তার নৃত্যরীতি, তার ভাষা পর্যন্ত আমাদের ঝুমুরে আছে। আমাদের মুশকিল যে আমাদের একটা বদ্ধ ধারণা নিয়ে আমরা বসে আছি, ঝুমুর একটি অশ্লীল সঙ্গীত, ঝুমুর একটি বিশেষ লোকসঙ্গীত। এই যে চর্যাপদের সঙ্গে সম্পর্কিত, এটা আমাদের বললেও আপনি বিশ্বাস করবেন না। দেখুন, ভাবুন, খুবই আশ্চর্যের বিষয়। নগর বাড়ি হরে লম্বিত হরিপুরিয়া, ছয় ছয় যাও সে ব্রহ্মনারিয়া। এর ব্যাখ্যা কোন পণ্ডিত আজ পর্যন্ত দিতে পারে না। নগরের বাইরে তোমার কুড়ে ঘর, ব্রাহ্মণ এবং নেড়ে তোমাকে ছুঁই ছুঁই দেয়, এইটুকুই ব্যাখ্যা। আমাদের ঝুমুরের দৃষ্টিতে, আমাদের দেহতত্ত্ব সাধনার দৃষ্টিতে এর অর্থ সম্পূর্ণ আলাদা। নগর বাড়ি হরে লম্বিত হরে কুড়িয়া, 9কে 9 দ্বারা গুণ করুন 81 হয়। বাড়ি হরণ করুন 12ই, মানে 12 হরণ করুন, তার থেকে তো হরি কুড়িয়া, সেখান থেকে 20 আবার হরণ করুন, বিয়োগ করুন, তাই কি হয় 49। এই 49 বলছেন ছুঁই ছুঁই যাও ব্রহ্মনারীরা। আমাদের ব্রহ্মনারীকে, আমাদের দেহে 49 পবন প্রবাহিত আছে, তা আমাদের ব্রহ্মনারীকে ছুঁই ছুঁই। এই ব্যাখ্যা আমি এশিয়াটিক সোসাইটিতে যখন করলাম, প্রায় 200-250, আপনি ছিলেন কিনা বলতে দয়াবাবু ছিলেন না, আপনার ইউনিভার্সিটি থেকে একজন প্রতিনিধি গেছিলেন, সমস্ত প্রতিনিধি উঠে দাঁড়ান যে আপনি কি বলছেন। আমি বললাম হ্যাঁ, ঝুমুরের দৃষ্টিতে যারা বিচার সেটা এইটা। এক বাক্য সবাই স্বীকার করে নিল। আমি বললাম নগর বাড়ি হলে ডম্বই গাওয়া যায়, যে সুর তার বাদ্য সম্বন্ধে সারা বাংলায়, সারা বিশ্বে আজ পর্যন্ত কোনো চর্চা হয়নি। চর্চা করার ক্ষমতাই নেই তাদের। মানে কি ক্ষমতা নেই, মানে কি সেই ট্রেডিশন, সেই ধারাটি আমাদের ঝুমুরে আছে। আমার গোবিন্দ গায়ে নিতে পারছে না, কিরকম আমাদের গাঢ়য়ারে গেছে। গোবিন্দ আছে বোধহয় এইখানে। গাঢ়য়া সুর, র্যাগ বলি আমরা, ঝুমুরে তাকে র্যাগ বলে। নগর বাড়ি হরে দম্বিত হরি কুড়িয়া, ছই ছই যাও ব্রহ্মনারিয়া। এই হলো তার সুর, যদি গাঢ়য়া সুর। ব্যাপারটা আছে যে চর্যাপদ নয়, সুভাষদা বলেছেন, তারও পূর্বে কালিদাসের বিক্রমবর্ষীয় যে নাটক, সেখানে জম্ভালিকা গানের উল্লেখ আছে। জম্ভালিকা, ডক্টর সুকুমার সেন সহ বাংলার পণ্ডিতগণ সেই জম্ভালিকাকে বলছেন ঝুমুরের পূর্বরূপ। এবং তারও পূর্বে, মানে খ্রিস্ট পূর্বও বলা যায়, এইসব মানে গানের প্রচলন ছিল। জম্ভালিকা, ঝম্বরা আদি বিভিন্ন প্রবন্ধ গীত যেটাকে বলা হতো। আমার গবেষণা, আমি চেষ্টা করেছি এইটুকুই কি ঝুমুরের পরিচয় বা ইতিহাস। ভাবে দেখুন, ঝুমুর পরিবেশন করতে আপনারা মাদল দেখলেন, মাদল শুনলেন। ঝুমুরের ইতিহাস যত প্রাচীন হবে, আমি নিশ্চিত মাদলের ইতিহাস তত প্রাচীন হবে। বিমল যে বাঁশি বাজাবে, সে বাঁশির ইতিহাসও ততই প্রাচীন হবে। আমার সারা অঙ্গের একটা অঙ্গের তো ইতিহাস হতে পারে না। তো মাদল আমি কথা পাচ্ছি,
খুবই আশ্চর্যের বিষয়। এগুলো আমরা দেখছি, শুনছি, পড়ছি, কিন্তু আমরা ঠিকভাবে আমরা দেখি না বা বিষয়টাকে দেখবার চেষ্টা করি না। সিন্ধু সভ্যতার যে শিলমোহর যে চিত্র পাওয়া গেছে, আশ্চর্যের বিষয়, সেরকম একটি শিলমোহর পাওয়া গেছে, অনেকেই পাওয়া গেছে। তার মধ্যে একটি শিলমোহরে পরিষ্কার দেখছে মেয়েরা হাত ধরাধরি করে নাচছে, একজন মাদল বাজাচ্ছে, একজন বাঁশি বাজাচ্ছে, একজন করতাল বাজাচ্ছে। এই যে নৃত্যরূপটি, সমবেত মণ্ডলী নৃত্যের যে রূপ, তার সঙ্গে মাদল, বাঁশি এবং করতালের যে অনুষঙ্গ, আমাদের পাতাশালিয়া ঝুমুর কি নয়, সুধন্যদা আছেন, রমানদা আছেন, এরা অত্যন্ত ঝুমুরের পাড়াগ্রামে থাকা মানুষ, সেখান থেকে এসেছেন, এরা ভালোভাবেই জানে পাতা ঝুমুরের যে রূপ, পরিষ্কার সেই কথা, সেই ছবি সিন্ধু সভ্যতায় আমরা পাচ্ছি। তাহলে ঝুমুরের ইতিহাস কি এতটা সেই যুগ পর্যন্ত প্রসারিত? কিন্তু তার ধারাবাহিক একটা ইতিহাসের রূপরেখা, বিবর্তনের রূপরেখা পাওয়া এই মুহূর্তে যথেষ্ট কঠিন। কিন্তু আশ্চর্যের বিষয় হবেন, আরো আশ্চর্যের বিষয় আছে যে ভারতীয় কোন সঙ্গীতে এক পদ বিশিষ্ট সাহিত্য বা সঙ্গীত আছে কি? ভারতের সঙ্গীত সাহিত্যে বলুন, মাত্র একটি পদ দিয়ে সঙ্গীত বা সাহিত্য রচনা, কাব্য রচনা হতে পারে কি? আমরা পাই দু পদ, দোহা যাকে বলছি, দীপাদিকা যাকে বলছি। কিন্তু অবাক হওয়ার ব্যাপার, ঝুমুরে আজও এক পদ বিশিষ্ট ঝুমুর আছে। এখানে উপেন বাবু আছেন, বিশিষ্ট ঝুমুর শিল্পী, আমাদের প্রবীণ লোক। উপেন মাহাতোর কাছে আমি শুনেছিলাম, ছেলে কলাই ঘুমাবে রে, বিছনা বিছাতে দিলি না, মাত্র একটি পদ। আমি বোকার দিকে গ্রামে গেছিলাম, এক 80 বছরের ঊর্ধ্বে বয়স্ক বুড়া, বললাম দাদা তুমি দু একটা ঝুমুর গাও তোমাদের আমলের। বলছে আমাদের আমলের গিলা কি তোমরা বুঝতে পারবে না, শুনতে পারবে না, ভালো লাগবে তোমাদের। আমি না না আপনি বলুন তো। উনি বলছেন মুসা কাটি দিলে কোহড়া কাটুসা, কুরবানি ভাষায়, আঞ্চলিক ভাষায়, মুসা কাটি দিলে কোহড়া কাটুসা, এইটা ঝুমুর। মুসা মানে ইঁদুরটাকে বলছি, বলছি ইঁদুর তুমি আমার কুমড়ার যে লতের ডগ সেটা তুমি কাটি দিয়েছো। ইঁদুরটাকে বলছে সম্বোধন করে, মুসা কাটি দিলে কোহড়া কাটুসা। গীত দারুণ গাইলেন, তার সঙ্গে মাদল বাজালেন। তো ঝুমুরের বিকাশ, বিবর্তন, ইতিহাস বড় সাংঘাতিক জিনিস। ভারতবর্ষের সাহিত্য, সঙ্গীত, শিল্পকলার প্রাচীনতম রূপ ঝুমুর। প্রাচীনতম রূপ ঝুমুর। এক পদ থেকে দু পদ, দু পদ থেকে তিন পদ, তিন পদ থেকে চার পদ, চার পদ থেকে বহু পদ, কিন্তু ভণিতা নাই। ভণিতা পূর্ব। এই কালটা দীর্ঘদিন হাজার হাজার বছর ধরে 1750 পর্যন্ত আমরা অনুমান করছি এই ভণিতা পূর্ব যুগ। তারপরে আমাদের আসছেন বর্জুরাম দাস, বেলুন্দর সিং, এইসব প্রবীণ আমাদের কবিরা, তারা ভণিতা। বর্জুরাম দাস তিনি লিখলেন এক তোর 3টি শাখা, পঞ্চবক্ষ। তিনি লিখতে শুরু করছেন, তখনই কি করে যাবত চলে এলো তার পদে। এক আশ্চর্য বিষয়, সহজিয়া ঝুমুর মানে আমরা অন্ধের হস্তি দর্শন চলছে। কেউ সুরের মতন দেখছি, কেউ থামের মতন দেখছি ঝুমুরকে। তাই কেউ বলতে পারি শ্রমসঙ্গীত, কেউ বলছে প্রেম সঙ্গীত, কেউ বলছে অশ্লীল সঙ্গীত, নানা বলা যায়। কিন্তু বিষয়টি তা নয়। এই সহজিয়া ধর্ম, দেহতত্ত্ববাদ যে ধর্ম, এটা শিব থেকে আগত। এই সহজিয়া মত পথের যারা অনুগামী, তারা এই অঞ্চলে এখনো ছড়াই আছে। তারা সাধু বলি, আমরা বোকড়া বলি, বলা হয় কিনা?
এই সাধুরাকে আমরা কিন্তু গুরুত্ব দিই না। আমি এরা এক ভ্রষ্ট, ভাড়া বলি, কখনো ভণ্ড বলা হয়, কিন্তু এই শব্দগুলার তাৎপর্য আমরা কিন্তু বুঝি না। শব্দের মধ্যেই তার ইতিহাস, তার সম্পর্ক আছে। তো বিকাশ এবং বিবর্তন খুবই আশ্চর্যের বিষয়। ধনী তার যুগে বজুরাম দাসের হাত ধরে ঝুমুরে যে বিকাশ লাভ করেছে, একদম শ্রীকৃষ্ণ কীর্তনের পদ এবং ঝুমুর পদ, বিষয় এবং ছন্দ রীতিতে হুবহু এক আছে, একদম একই আছে। আমি ডক্টর দয়াময় মন্ডল এখানে আমরা আলোচনা করছিলাম যে স্যার আপনি একটা ইউনিভার্সিটির বিভাগের প্রধান, আমার একটু প্রশ্ন আছে যে ঝুমুর এবং শ্রীকৃষ্ণ কীর্তনকে তো একই বলা হয়, ঝুমুর পদ বলা হয়, তো এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট গবেষণা হয়েছে কিনা? উনি বললেন না। কিন্তু এই কাজটা করবে কে? উনি বলছেন এটা এমন এক গুরুত্বপূর্ণ জিনিস, এমনই এক জটিল বিষয় যে এটা আলোচনা করার লোকটাকে সে কেবল ইউনিভার্সিটির পিএইচডি ডিগ্রির জন্য সীমাবদ্ধ সময় বিশেষ আঙ্গিকে গবেষণা সম্ভব কখনো না। কিন্তু বললেন যে আমি চেষ্টা করব তেমন যদি কোনো ব্যক্তি পায় এই বিষয়টা তাকে দিয়ে গবেষণা করা যায়। ব্যাপারটা হচ্ছে কি, আমরা বলছি এই নাটগীত দেখুন না, ঝুমুর চর্যাপদকে নাটগীত বলা হচ্ছে, পাল যুগের নাটগীত বলা হচ্ছে। এই নাটকীয়তা ঝুমুরে একদম বর্তমান। স্বামী রসিক নাচনি, দুজন প্রথমে পদ গাইল রসিক নাটকের ভঙ্গিতে। গোবিন্দ ব্যাখ্যা করে কেমন বলছে দেখুন, গোবিন্দ যে ঝুমুরটি গাইল বুঝায় বুঝায় সংলাপ ধর্মী কথোপকথার মতো এই নাট্য ধর্মী ব্যাপার। ঝুমুরে এমন এক বিশিষ্ট আছে, হাই রে হাই, ওহমরি হাই রে হাই, এই যে বিশেষ সম্ভাষণ সূচক যে আবেদন সূচক যে শৈলী ঝুমুরের, এটা খুবই আশ্চর্যের বিষয় আছে। এটা একদম সামগান, বেদের যে সামগান, সামগান প্রথম দিকে এরকম করে গাওয়া হতো। এর সুনির্দিষ্ট আলোচনা ভারতীয় সঙ্গীতের ইতিহাস স্বামী প্রজ্ঞানন্দের বই আপনারা পাবেন। উনি আমাদের আরেকটা খুবই তথ্য আমি জানি যে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত বিখ্যাত সমাজতত্ত্ববিদ ছিলেন, লেখক, গবেষক। তিনি অথর্ববেদের একটা উদ্ধৃতি দিয়েছেন এক জায়গাতে, সেখানে মানে অদ্ভুত ভাবে বিবরণ রয়েছে যে যখন সবুজ, চারিদিক সবুজ, মাঠঘাট সবুজ হয়ে যেত, অর্থাৎ ভাদ্র মাসের সময় সুপলাশ বৃক্ষের নিচে মেয়েরা হাত ধরাধরি করে নৃত্য পরিবেশন করছে, ছেলেরা সেখানে বাদ্য সহকারে নাচ পরিবেশন করছে। এই যৌথ সমবেত মন্ডলী নৃত্য যে বিবরণ তিনি দিয়েছেন, এ পরিষ্কার একদম আমাদের ভাদিয়া বা পাতাশালিয়া ঝুমুরের সাথেই মিলে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি বলি, বিবর্তন বিকাশ দীর্ঘ লেখা আমার মধ্যে, আমি প্রায় বহু পাতা লিখেছি, সেটাতে বই হিসেবে প্রিন্ট হবে, সে আমি ডিটেলস বলছি না। গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য বলি। শ্রীকৃষ্ণ তিনি যাদব বংশীয় তার যে পার্শ্বদের নিয়ে সমুদ্র যাত্রা করছিলেন, সেখানে দরদুর ব্যাঙের ডাকে তালে তালে তারা শ্রীকৃষ্ণ নিজেও হল্লিস এবং ছালিক্য গান নৃত্য পরিবেশন করেছেন। হল্লিস এবং ছালিক্য শব্দ দুটি খুব তাৎপর্যপূর্ণ। আমি উড়িষ্যা গেছি, তো এক বিশিষ্ট ঝুমুর গবেষক শিল্পী, বাঁশিও বাজান তিনি। আমি বললাম ঝুমুর কে আমরা কিভাবে ভাগ করতে পারি?
উনি বলছেন দেখুন শুধু সঙ্গীত হিসাবে তার সাহিত্য নিয়ে বিচার করবেন। তিনি বলছেন গান, নাচ, বাদ্য তিনটার পরিপূর্ণ সমন্বয় হচ্ছে ঝুমুর। মানে নাচ ছাড়া ঝুমুর আবার হয় না। এখন গোবিন্দ একাই একক ঝুমুর বৈঠকে ঝুমুর করছে সেটা আলাদা, কিন্তু নাচ থাকবেই ঝুমুরে। তাই নৃত্য আঙ্গিকের বিচারে ঝুমুরকে আপনার ভাগ করতে হবে। উনি আমি বললাম কিরকম ভাগ? উনি বলছেন হেলকোয়া, ছলকোয়া, মলকোয়া, দুলকোয়া, এমনি করে 6টা ভাগ করলেন। আমি তো হাসবো না কানবো তার ভাগ বিভাগ দেখি। আমি কিন্তু তখনও ভাবতে পারি না যে বিষয়টা এই কি বলছেন রে, কিন্তু ভাবতে ভাবতে আমি দেখলাম সেই হল্লিশক কি হেলকোয়া নয়, ছালিক্য কি ছলকোয়া নয়। এগুলো খুবই ভাবার বিষয় আছে। এরকম নিদর্শন ভারতীয় সাহিত্য সঙ্গীতের পরম্পরায় আমরা যদি গবেষণা করি, অনুসন্ধান করি, নিশ্চিত অনেক কিছু পাওয়া যেতে পারে। তাই ঝুমুরের ইতিহাস, তার বিকাশ, বিবর্তন 6000 বছর প্রাচীন হতে পারে, 8000 বছর প্রাচীন হতে পারে। আমি দু কথায় সেটা প্রকাশ করা আমার মতন সাধারণ মানুষের কখনোই সম্ভব নয়। এখন সেই জায়গায় আমরা ঝুমুরের ইতিহাসকে নিয়ে যেতেও পারি না, এই তো সূচনা। তবে আমার একটা শেষ দাবি থাকছে স্যারের কাছে, আমি বলেওছি স্যারকে, ঝুমুর রামকৃষ্ণ গাঙ্গুলি, দুর্যোধন দাস, দীনা তাঁতি, জগৎ কবিরাজ, শ্রীধর কাটিয়ার, আমাদের ভবপ্রীতা, চামু, উদয়, অখু সহ কত কবি আছেন আমরা এখন বলতে পারবো না। এদের যে সাহিত্য, আমরা যে পরিমাণ আমাদের কাছে সংগ্রহ আছে, কয়েক হাজার ঝুমুরের, এক একজনের হয়তো 200, 400, 500, 1000ও আছে। এত বড় যে সাহিত্যের ভান্ডার, এটা বাংলা সাহিত্যের কি সম্পদ নয়? কুরবানি সাহিত্যের কি সম্পদ নয়? বাংলা সাহিত্য কেন এটাকে তার সাহিত্যের ইতিহাসে স্থান দিবে না? স্যারের কাছে অনুরোধ করছি, তিনি একদম অথরিটি পার্সন বলতে গেলে। সিধু কানু ইউনিভার্সিটির বাংলা সাহিত্যের ইতিহাসে ঝুমুরকে স্থান দেওয়া হোক। এটা আঞ্চলিক সাহিত্য পাঠ, এটা কোনো বিষয়ই নয়। ঝুমুর এত বড় একটা জিনিস। বাংলা সঙ্গীত আর সাহিত্যের ভিত্তি হচ্ছে ঝুমুর। কীর্তন থেকে যে কোনো সঙ্গীত, বাউল ঝুমুরের কাছে নেই, এটা একদম প্রমাণিত করে দেওয়া যাবে। সুতরাং স্যারের কাছে আমাদের অনুরোধ, তিনি শুধু ডিপ্লোমা কোর্স নয়, পিজি কোর্সে, স্নাতক স্তরে বা সাহিত্য সঙ্গীতের সমস্ত ক্ষেত্রে ঝুমুরকে যথাযোগ্য সম্মান দিতে হবে। শুধু এখানে নয়, বাংলার সমস্ত ইউনিভার্সিটিতে, ঝাড়খণ্ডের সমস্ত ইউনিভার্সিটিতে এটা অবিলম্বে খুলতে হবে। সিধু কানু ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত কলেজে ছৌ এবং ঝুমুরের ডিপ্লোমা কোর্স শুরু করতে হবে। এটা কেন বলছি? ঝুমুরকে বাঁচাতে গেলে, আমাদের চর্চাকে বাঁচাতে গেলে, গবেষণাকে বাড়াতে গেলে এছাড়া কোন পথ নেই। আর আমার যারা মানুষ, পুরুলিয়ার যারা মাটির মানুষ, গবেষক আছেন, ধর্মানন্দের মতন, সুজনদার মতন প্রচুর মানুষ এখানে সবাই আছেন, ধারক বাহক শিল্পী, কবিরা আছেন, সবাইকে আজ আমাদের উঠে পড়ে লাগতে হবে। ঝুমুর প্রচুর বিলুপ্ত হয়েছে, প্রচুর ক্ষয় হয়েছে। যা আছে এখনো সেটাই তো বিশাল ব্যাপার। একে রক্ষা করি, আর একে প্রতিষ্ঠার জন্য, একে সার্বিক উন্নয়নের জন্য যা যা করার দরকার আমাদের করতে হবে। শেষ কথা, দয়াময় বাবু আমাদের অনিমেষ যে কাজটা করলো, এটা আর কি ধন্যবাদ দেব? ধন্যবাদ কোনো ভাষায় প্রকাশ করা যায় না। আমরা তো অশ্লীল সঙ্গীত করি, অশ্লীল জগতের মানুষ। আপনারা সম্মানের জায়গায় আমাদের আনিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। উপস্থিত যারা আছেন তারা